দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তাপসী রায়ের কাছে। দিদি, সকালটা কিভাবে শুরু হয়? সকালটা শুরু হয় আসলে বাচ্চারা স্কুলে যায়, ওদের প্রিপারেশন রেডি করে দিয়ে এসে রেওয়াজ দিয়ে শুরু হয়। আচ্ছা, সকালবেলা তার মানে রেওয়াজ করা হয় প্রতিদিন? মোটামুটি যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে বা কোনো এঙ্গেজমেন্ট না থাকে সেক্ষেত্রে গান রেওয়াজটা দিয়ে শুরু হয় সকালটা। দিদি, গান শেখাটা কি অনেক ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই শুরু। আমি যখন ক্লাস 1 বা 2 তে পড়ি তখন আসলে আমি তো গ্রামে বড় হয়েছি, তো ওখানে আসলে ওরকম গান শেখার কোনো ওরকম ভালো ব্যবস্থা ছিল না। তারপরেও শুরু করেছে একদম গ্রামের যে কীর্তনীয়া আছেন একজন, তো ওনার কাছে আমার হাতে খড়ি। মূলত আপনার বড় হওয়াটা তো মূলত কিশোরগঞ্জে? কিশোরগঞ্জ। ওই সময় তখন কোনো ওস্তাদজির কাছে তালিম নেওয়া হয়নি? না, তখন কীর্তনীয়ার কাছে শুরুটা হয়। এরপর যখন একটু বড় হই, যখন ক্লাস 5-এ পড়ি, তখন বাংলাদেশের বিশিষ্ট স্বরলিপিকার আধুনিক গানের নিখিল রঞ্জন নাথ, তো ওনার কাছে আমার মোটামুটি হাতে খড়িটা হয় ওনার কাছ থেকে একদম প্রপারলি। আচ্ছা, বাবা নাকি মা কে বেশি সব থেকে বেশি আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে গানের ক্ষেত্রে? মার খুব পছন্দ ছিল, মা ভীষণ ভালো কীর্তন করেন। তো মার ইচ্ছে ছিল যে সে নিজেও গান করবে, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তো আমাকে দিয়ে তার শুরুটা, যে না আমি করতে পারি না, আমার মেয়েটা করুক। আপনার আর কোনো ভাই বোন আছে যারা গানের প্রতি আগ্রহী? না, আমার পরিবারে আমি গানটা করছি, অন্যরা আসলে অন্যদিকে পড়াশোনা নিয়ে। যখন ছোটবেলায় শুরু করেছিলেন গান গাওয়া, তখন কি মনে হয়েছিল যে গানকে কখনো পেশাগত জায়গা থেকে চিন্তা করা যায়? না, তখন আসলে ওইভাবে এতদূর ভাবতে পারিনি। আসলে আমি যে পরিবেশটাতে বড় হয়েছি সেখানে আসলে ভাববার কোনো অবকাশ ছিল না। তখন মনে হচ্ছে না, একটা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, হয়তো টিচিং প্রফেশনে যাব, একদম গানটাকে নিয়ে যে এখন যেভাবে কাজ করছি বা ভালোবেসে যুক্ত আছি, তো তখন আসলে ভাবতে পারিনি যে এটাও হতে পারে, সম্ভব। দিদি, আমরা একটি গান শুনি, তারপর বাকি গল্পে যাব। কোন গানটি শুনছি শুরুতেই? রবি ঠাকুরের পূজা পর্যায়ে একটা গান করছি। বাহ, চমৎকার! সকালবেলা রবি ঠাকুরের পূজা পর্যায়ের গান শুনি। এই ধরনের গানগুলো শুনলে না কেমন শান্তি শান্তি লাগে, একদম একটা প্রশান্তির বিষয় মনে হয় কাজ করে ভেতরে। দিদি, আপনি ছোটবেলায় তো নিশ্চয়ই অনেক ধরনের গান গাইতেন, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি রবীন্দ্রসঙ্গীত এবং একই সাথে নজরুল সঙ্গীত এই দুটোকে পাশাপাশি রেখে এগিয়েছেন। এই বিষয়টা বা এই ধারণাটা আমাদের মধ্যে সাধারণত খুব বেশি একটা থাকে না, যে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত দুটোই একসাথে চর্চা করা যায়। তো এই বিষয়টা আপনার মধ্যে কবে থেকে কাজ করেছে? অ্যাকচুয়ালি আমি রবীন্দ্রসঙ্গীতটাই করতাম ছোটবেলা থেকে। তো যখন মানে পড়াশোনা শেষ করি, তো তখন পড়াশোনার আসলে সেই অর্থে যে অন্য কোনো জবে আমি যুক্ত হতে পারিনি। 1 বছর একটা স্কুলে ছিলাম। আচ্ছা। কিন্তু পরবর্তীতে আমি তো ছায়ানট থেকে সার্টিফিকেট কোর্স করা রবীন্দ্রসঙ্গীত বিভাগে, তো তখন আমি অফিসিয়ালি যুক্ত হই ছায়ানটে। তো তখন মনে হলো যে আসলে রবীন্দ্রসঙ্গীত তো আমি মোটামুটি চর্চা করেছি, আর যেহেতু শিক্ষকতা করি, তো নজরুল সঙ্গীতটা মনে হয়েছে যে আমি একটু দেখি পারি কিনা, চেষ্টা করতে পারি, করে দেখি কেমন লাগে। আসলে এটা একেবারেই ভালো লাগা থেকে, যে রবীন্দ্রসঙ্গীতটা তো গাইছি, কিন্তু একটু দেখি যে আমি পারছি কিনা বা কোনোভাবে সম্ভব কিনা, একদম একটা ইচ্ছে থেকে। আর তার চেয়ে বড় কথা, যেহেতু শিক্ষকতা করি টুকটাক, সেক্ষেত্রে শিক্ষকতা কোন সাবজেক্টে? মানে গানে। তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, তো তখন মনে হয়েছে না, আমার নজরুলটা যদি আমি, আমার শিশু শিক্ষার্থী আছে, তো তাদেরকে যদি আমি শেখাতে চাই, অবশ্যই আমাকে জানতে হবে, আমাকে জেনে আগাতে হবে। আর নরমালি যেটা হয় যে বাচ্চারা তো সব ধরনের গানই করে, রবীন্দ্র, নজরুল, ছোটবেলায় যেটা হয় সব ধরনের গানের চর্চা থাকতে হয়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ভালো করে শিখে আমি শেখাবো, যেহেতু আমি শেখাবোই, আমার একটা ইচ্ছে যে না আমি শিক্ষকতা করব। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে না, আমি দেখি পারি কিনা। আচ্ছা। তারপর দেখা গেছে যে এখন নজরুলটাই বেশি করা হয় আসলে। একদম মানে যে সংগঠনগুলোতে আছি, মোটামুটি নজরুলটাই বেশি চর্চা করা হয়ে যাচ্ছে আসলে এখন। আচ্ছা, কখনো কি এমন হয়েছে কিনা যে যখন রবীন্দ্রসঙ্গীত গাইবার একটা আলাদা ঢং থাকে, আবার নজরুল সঙ্গীতের একটা আলাদা ধাঁচ আছে, তো কখনো এটার একটা প্রভাব
পড়ে কিনা বা পড়ে যায় কিনা? এটা পড়েছিল। আমি যখন একদম প্রথম শুরু করি তখন নজরুল সঙ্গীত গাইতে গিয়ে শিক্ষকরা বলেছেন যে তোমার কিন্তু এটা অ্যাভয়েড করতে হবে এবং তোমাকে অবশ্যই নজরুলের ঢঙে গাইতে হবে। শুরুতে আমার সমস্যা হয়েছিল, তো আস্তে আস্তে যখন আমি চর্চা করতে শুরু করি তখন দেখলাম যে না, আসলে দুটো একদমই দুটা ভিন্ন অঙ্গ, ভিন্ন একটা মানে গায়কী। তো সেক্ষেত্রে তখন একটু একটু করে চেষ্টা করেছি, এখনো করছি। আরো একটি গান শুনবো কি আমরা এখন? নিশ্চয়ই। কোন গানটি শুনছি? এবারে আমি অতুল প্রসাদ সেনের একটি গান গাইবার চেষ্টা করছি। শুনি। বাহ, খুব সুন্দর। দিদি, আপনার কোন কোন ওস্তাদজির কাছে তালিম নেওয়া হচ্ছে গানের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলি? শুরু থেকে তো বলেছি নিখিল রঞ্জন নাথ, আমার একদম ওনার কাছে আমার হাতে খড়ি হয়। এরপর যখন আমি ছায়ানটে আসি তখন রবীন্দ্রসঙ্গীত বিভাগে সরাসরি ক্লাসে যুক্ত হয়েছে সঞ্জিদা আপা, সঞ্জিদা খাতুন, লাইস আহমদ লিসা, বাহ, তারপর মিতা হককেও পেয়েছি ক্লাসে, অদিতি মোহসেন। মানে এটা ভীষণ সৌভাগ্য বলতে হবে। এবং ওয়াহিদুল হক কেউ আমি পেয়েছি, মাঝে মধ্যে আমাদের বিশেষ ক্লাস নিতেন। দিদি, এমনিতে মৌলিক গান কি করা হচ্ছে আপনার এখন? হ্যাঁ, মৌলিক গান একটা করেছি, একটা হয়েছে বাংলাদেশ বেতার থেকে, লোকমান হাকিম সুরকার ছিলেন, ওনার ইয়েতে হয়েছে একটা গান। আর হচ্ছে যে আর দুটো গানের মৌলিক গানের কাজ চলছে। মোহাম্মদ রাজিবুল হাসান আমার ছোট ভাই, তো ওর লিখা শুরু করেছেন কমল কৃষ্ণ, কলকাতার একজন বিশেষ শিল্পী। তো ওটার কাজ চলছে, গাইড ভয়েস দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর রিলিজের অপেক্ষায় আছে। আচ্ছা, আপনি বাংলাদেশ টেলিভিশনে এবং একই সাথে বাংলাদেশ বেতারে এনলিস্টেড আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তো কবে থেকে আসলে মনে হলো বা কিভাবে আসলে ওই পথ চলাটা শুরু হলো? অনেকটা সময় পেরিয়ে গেছে আসলে, যতদিন থেকে যুক্ত ছিলাম গানের সাথে যুক্ত আছি অনেকটা পথ, কিন্তু নানান জটিলতায় থাকে, সাংসারিক ব্যস্ততা বা অন্যান্য জীবনে কখনো না কখনো কিছু বিরতি আসে। তো একটা সময় এই যে গত যে অডিশনটা হয়ে গেল তার আগে আমার মনে হলো যে আর যদি অপেক্ষা করি আর কবে করব। এখন একটু যেভাবেই হোক এখনই সময় আমাকে এগোতে হবে। বাধা আসবে কিন্তু সেই বাধাটাকে অতিক্রম করে আমাকে আগাতে হবে। একদম। তারপরে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে প্রথমে রেডিওতে করেছি, আরো বেশ কিছু আগে। রেডিওটা আসলে খামখেয়ালি ভাবে দিয়েছি এবং হয়ে গেছে এরকম একটা বিষয়। কিন্তু টিভিতে যুক্ত হওয়াটা একদম মানে একদম চিন্তা ভাবনা করে যে না, প্ল্যান করে যে এখন আমাকে চেষ্টা করতে হবে। এখন তো আমরা অনেক আর্টিস্টকে দেখি না যে তারা নিজেদের ইউটিউব চ্যানেল নিয়ে অনেক কাজ করছে। তা আপনার ক্ষেত্রে বিষয়টা কি রকম? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে। আমি হচ্ছে যে গত বছর দুর্গাপূজার সময় আমি আমার প্রথম গান নজরুল সঙ্গীত দিয়ে শুরু করেছি। আমি একটি পূজা, যেহেতু পূজা ছিল, পূজার সময়টাতে আমি একটা গান রিলিজ করেছি নিজের চ্যানেলের জন্য প্রথম গান। আচ্ছা। এবং মজার বিষয় হলো যে গানের যে ভিডিওগ্রাফি আমার ছেলে করেছে। বাহ, তো এটা আমার একটা অন্যরকম পাওয়া, একেবারেই আলাদা। হ্যাঁ, যে ও এত যত্ন করে করেছে যে আমি নিজের ছেলে বলে বলছি না, আমার ভীষণ ভালো লেগেছে যে আমি আমার জীবনের প্রথম কাজটা আমার ছেলেকে নিয়ে করতে পেরেছি। যখন নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান রিলিজ করেন, সেটা নজরুল সঙ্গীত হোক বা রবীন্দ্রসঙ্গীত হোক, পঞ্চকবির গান হোক, মানে রেসপন্সটা কেমন আসে? রেসপন্সটা আসলে আমি তো আসলে অতটা ওইভাবে যে প্রচারের একটা ব্যাপার থাকে, তো ওর মিডিয়াম মোটামুটি 1K এখনো হয়নি, কিন্তু রানিং আছে। আমি চেষ্টা করি যে অন্তত কিছুদিন পর পর রেডিওতে গাওয়া হয় বা এমনিতে গাওয়া হলে সেগুলো চেষ্টা করি ইউটিউবে আপলোড করতে, যেন জিনিসটা রানিং থাকে। শুভকামনা আপনাদের জন্য, আপনার জন্য। সঙ্গীত জীবনটা যেই সাথে চলা, সেটা যেন সফলতার দিকে যায় একটু একটু করে, আরো শুদ্ধ করতে পারেন নিজেকে, শুদ্ধ সঙ্গীত চর্চার সাথে নিজেকে সবসময় রাখতে পারেন, সেই প্রত্যাশা করছি। দিদি, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110, বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। অ্যাংলো আইরিশ লেখক ও চিকিৎসক অলিভার গোল্ডস্মিথের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষের জীবনের কোনো না কোনো সময়ে অসহায়ত্বের শিকার হয়। দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি ইভেন্ট আমাকে যুক্ত করার জন্য।